বিষয়টা আমার বারবার জানতে চাইছি, তাহলে এক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত অর্পিতা সরকার আর হামিম মণ্ডলের নাম আমরা জানছিলাম, তুমি তৃতীয় একটা নামের কথা বললে, ভীষণভাবে ইন্টারেস্টিং। আমি তৃতীয় ব্যক্তি সম্পর্কে বা তৃতীয় যে রানা নামটা তুমি বলছো ওর সম্পর্কে একটু তথ্য চাইছি সুজাতা। রানা, যেটা জানা গেছে এখনো পর্যন্ত তদন্তের মাধ্যমে যেটা উঠে এসেছে, সূত্র মারফত, একদমই পুলিশ সূত্র মারফত এই রানা নাম সামনে এসেছে, যে কিন্তু এই যে অপরাধমূলক কার্যকলাপ চালাতো এই হামিদ এবং এই যে অর্পিতার, তার সঙ্গে যোগ ছিল কিন্তু এই রানার, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমি আগেও বললাম যে এই যে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে যাদেরকে টার্গেট করা হতো, তাদের উপর নজরদারি রাখার যারা কাজকর্ম করতো, সেই নেটওয়ার্কটা চালাতে কিন্তু এই রানা, এমনটাই জানতে পারা গেছে আপাতত এখনো পর্যন্ত। আমরা জানি যে এটাকে অনেকটা আমাদের এই সাজানো গোছানো শহর কলকাতার নিউ টাউনের সঙ্গে অনেকটা কম্পেয়ার করা হয়, এবং এই রেনেসা কমপ্লেক্সের ভিতরে যারা বাড়ি কেনেন তারা কিন্তু আদতে খুব একটা যে সেখানে থাকেন তা কিন্তু নয়, সেই ফ্ল্যাটে তারা থাকেন না, অনেক সময় ভাড়া দেওয়া হয় এবং বাংলোগুলোতে তারা থাকেন। এই যে হামিম মণ্ডল, তার পরিবারের সদস্যরা, তার বাবা হাওড়াতে থাকতেন এবং সেখানকার একটা হিন্দিভাষী মহিলাকে তিনি বিয়ে করেছেন, এবং খুব সম্প্রতি 2-3 মাস আগে তারাও এই রেনেসা কমপ্লেক্সে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেক্ষেত্রে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা তো তাহলে প্রশ্নের মুখে। দেখো, একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এবং এখানেতে যেটা জানতে পারা যাচ্ছে যে সুস্পষ্ট ভাবে কিন্তু নোটিশ করা আছে যে পুলিশ ভেরিফিকেশনটা মাস্ট এখানে যারা থাকতে আসবে তাদের। এই যে ফ্ল্যাট, যিনি অ্যাকচুয়ালি ফ্ল্যাটের মালিক, তিনি কিন্তু এখানে থাকেন না ফ্ল্যাট কেনা থেকেই। তার পরিবারের তরফ থেকে আলী নামে একজনকে এই ফ্ল্যাটটা, অর্থাৎ আলী হচ্ছে ব্রোকার, যার ওই রেনেসা কমপ্লেক্সের মধ্যে গ্রোসারির দোকান রয়েছে, তাকে ভাড়া দেওয়া হয়েছিল এই ফ্ল্যাটগুলি ভাড়া দেওয়ার জন্য। সেই ব্রোকারের মাধ্যমে ব্রোকার নির্দিষ্ট টাকার ভিত্তিতে এই ফ্ল্যাটগুলিকে ভাড়া দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যেটা তুমি বললে, নিরাপত্তা এবং ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন ছাড়া ভাড়া দেওয়া যাবে না, এটা কিন্তু কাগজে কলমেই রয়ে গেছে। আপাতত সেটা হয়নি, এমনটা কিন্তু এই ঘটনা থেকে সামনে এলো। এমনকি যে জিমে এই যে হামিম জিম করতে যেত, সেই জিমের যিনি মালিক রয়েছেন তিনি বলছেন তিনিও তার কাছ থেকে কোনো নথি নেননি, কারণ তিনি জানতেন যে রেনেসা কমপ্লেক্সে, রেনেসা যে উপনগরী, তার যে আবাসনে এই হামিম ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, সেখানে যখন ভাড়া নিয়েছিল তখনই হয়তো পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছিল। সেই কারণে তিনিও কিন্তু তার কাছ থেকে কোনো নথি, তার কোনো ফটো কিন্তু নেননি। তাহলে সুজাতা, যে মাল্টি কমপ্লেক্স বা মাল্টি জিমে এই হামিম মণ্ডল জিম করতেন, সেখানকার লোকেদেরও তো গাফিলতি ছিল, কারণ যখন ও অ্যাডমিশন নিয়েছিল আই কার্ড জমা দেয়নি বলে আবার 15 দিন গায়েব হওয়ার পরে ফিরে আসে। হ্যালো সুজাতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, তুমি যেটা বলছিলে, তাহলে এটাও তো বলতে হচ্ছে যে মাল্টি জিমে রেনেসা কমপ্লেক্সের যে জিম থেকে হামিম মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে, ওই জিমের নিরাপত্তারও তো একটা গাফিলতি ছিল। মানে শুধুমাত্র হামিম মণ্ডল ধরা পড়েছে বলেই তো বিষয়টা সামনে আসছে। একদমই তাই। তাদেরকে যখন গিয়ে আমরা জানতে চাইলাম যে আপনাদের কাছে কি নথি রয়েছে, আপনারা একজনকে এখানে এন্ট্রি দিলেন, সেই কে, তার পরিচয় কি, সেটা আপনি না জেনেই তাকে কেন এন্ট্রি দিলেন, তার উত্তর হচ্ছে যে যেহেতু রেনেসা আবাসনের মধ্যে জিম এবং এই ঘেরাটপের মধ্যে ওই বাসিন্দা, তার জন্য আমরা তার কাছ থেকে অত নথি নেওয়ার জন্য জোর করিনি, কারণ আমরা জানি যে যখন তাকে ফ্ল্যাট দেওয়া হয়েছিল তখন তার ভেরিফিকেশন হয়েই কিন্তু তাকে ফ্ল্যাট দেওয়া হয়েছিল বা এই আবাসনের মধ্যে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। গলদ কিন্তু সম্পূর্ণটাই রয়েছে, নিরাপত্তা একদমই নেই। এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার যেটা বলা দরকার এখানে, এই যে রেনেসা উপনগরী, এখানে কিন্তু পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা থাকেন। এখানে তাদের রীতিমতো জায়গা কিনে তারা বাড়ি করেছেন, সেখানে তারা বসবাস করেন। স্বাভাবিকভাবেই এই যে পুলিশি নিগরানির মধ্যে রয়েছে, এটাকেই হয়তো কোথাও আমি কাজে লাগাতে চেয়েছিল, এমনটাও কিন্তু তথ্য উঠে আসছে। কিন্তু এই আবাসনে যারা থাকে এবং যারা এই রেনেসা উপনগরীতে থাকে, তারা এক কথাতেই জানাচ্ছে যে তারা এখানে জীবনের রিস্ক নিয়ে থাকে, তাদের কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। সাচি গ্রুপ যারা এই আবাস উপনগরী তৈরি করেছে, তারা কিন্তু কোনো নিরাপত্তা এখানে দেয়নি যারা থাকেন তাদের।
এই যে একটা তথ্য এখান থেকে কিন্তু বারবারই উঠে এসেছে, আবারও কিন্তু এরকমই অভিযোগ উঠে আসতে দেখা গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আবারও তোমাকে বলি যে তুমি যেটা বললে মাদ্রাসার ঘটনা, হুম। দেখো বর্ধমানে খাগড়াগড় কাণ্ড যখন হয়েছিল তখনও কিন্তু শিমুলিয়া জ্যোতি মাদ্রাসা উঠে এসেছিল, সেখান থেকেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল। এই মাদ্রাসাকেও কিন্তু জঙ্গিরা কাজে লাগাতো, রীতিমতো সেখানে যেত এবং সেখানে কিন্তু কার্যকলাপ চালাতো। এমনটাও কিন্তু যখন খাগড়াগড় কাণ্ড হয়েছিল তখন কিন্তু উঠে এসেছিল। এই যে সীমান্ত, যেটা আবার আমাদের আলোচনার মধ্যে ছিল আমাদের এই এপিসোডে, হুম। হুম। সীমান্তের নিরাপত্তা নিয়েও কিন্তু এখানে পাকিস্তানের যে যে হ্যান্ডলার রয়েছে তাদের পরিচালনায় কিন্তু একটি সীমান্ত পারে একটা গুপ্তচর বৃত্তি এবং অপরাধ চক্র সক্রিয় রয়েছে। এমনটাই কিন্তু যে এই ঘটনার সঙ্গে যারা যে তথ্য উঠে আসছে তার মধ্যে রয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। অভিযোগ অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই যে চক্র, তাদের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় সহযোগী নিয়োগ, যারা নিগরানি রাখবে তোমার সীমান্তে, যারা তোমার আগ্নেয়াস্ত্র সংগ্রহ সংরক্ষিত ব্যক্তি যারা রয়েছে তাদের উপর নজরদারি, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ, হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু তাদেরকে ট্র্যাপ করা, এই সমস্ত কিন্তু কিছু এই পরিকল্পনার মধ্যে ছিল, এমনটাও কিন্তু তদন্তে সুজাতা, উঠে এসেছে। তাহলে তো একটা কথা বলতেই হচ্ছে যে তুমি যেহেতু বর্ধমানের বাসিন্দা এবং বর্ধমানকে তুমি খুব ভালো করেই চেনো, এবং তুমি যে কারণগুলো এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে, তাহলে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, বর্ধমানকে কি তাহলে সেফ জোন হিসেবে ব্যবহার করছেন এই পাকিস্তান, নেপাল, এই সমস্ত জায়গার যারা আততায়ী বা যারা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিরা? দেখো, এটা তো বলতেই হচ্ছে, কেননা খাগড়াগড় কাণ্ড এবং তারপরে আবারও কিন্তু এই যে হামিম মন্ডল গ্রেপ্তার, এবং যেখান থেকে হামিম মন্ডল গ্রেপ্তার হয়েছে সেই যে রেনেশা উপনগরী এবং খাগড়াগড় যেখানে রয়েছে, এই সবটাই কিন্তু একটা জিনিস ইঙ্গিত করে, স্টেশন সংলগ্ন এলাকা এবং হাইওয়ে সংলগ্ন এলাকা। অর্থাৎ এরা যাতায়াতের জন্য এমন জায়গা বেছে নিচ্ছে যেখানে কিন্তু যোগাযোগ সূত্রটা খুব সুন্দর, এবং তারা যে যোগাযোগ করার ব্যাপারটাতে কিন্তু জোর দিয়েই কিন্তু বর্ধমানকে বেছে নিচ্ছে, কারণ বর্ধমান এমন একটা মিডল জায়গা যেখান থেকে সব দিকের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব, এবং সেই ক্ষেত্রে বর্ধমানকে এই যে যেটা বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যকলাপ তার কিন্তু করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে আবারও কিন্তু পুলিশের যে গাফিলতি সেটাও কিন্তু উঠে আসছে, এমনটা বলাও যায়। একই সঙ্গে এটাও বলা যায় যে পুলিশের সক্রিয়তার জেরেই কিন্তু হামিম মন্ডলের গ্রেপ্তারি হয়েছে, এইটাও কিন্তু বলতেই হয়। আমি একবারে শেষ প্রশ্ন সুজাতা তোমার কাছে করতে চাই। বর্ধমান আমরা সাধারণভাবে জানি যে একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত এলাকাতে, তার আড়ালে কি এই ধরনের কাজ কারবার করা অনেকটা সুবিধা? কারণ বর্ধমানের টোটাল যারা মানুষজন তাদেরকে যদি আমি 100 ধরি এবং সেখানে প্রায়